আমরা কিন্তু অনেকে আছে যে আমাদের ইংলিশ স্কিলটা ইমপ্রুভ করতে চাই বা আপডেট করতে চাই, কিন্তু আমরা হচ্ছে যে ইংলিশ স্কিলটা ইমপ্রুভ বা আপডেট করতে পারি না। অর্থাৎ আমরা কোথায় থেকে শুরু করব, কার ক্লাস দেখব, তাহলে আমরা ইমপ্রুভ হবে। তো আমি হচ্ছে যে আমার গল্প দিয়ে শুরু করব যে আমি ইংলিশ স্কিলটা কীভাবে ইমপ্রুভ করেছি। আমি ইংলিশ স্কিল বৃদ্ধি করার জন্য আমি প্রচুর পরিমাণ ভোকাবুলারি শেখা শুরু করি, এবং এটা কোন ফার্স্ট অফ স্পিচ সহকার ভোকাবুলারিগুলো শিখি। দেন তারপর আমি আর প্যাসিভের মধ্যে যে পার্থক্যটা আছে এটা যখন শিখি, তখন আমার ইংলিশ স্কিলটা অনেক বেশি বৃদ্ধি পায়। তখন আমি যখন যে ইন্টার পরীক্ষা দিই, তখন আমার রেজাল্ট কিন্তু তোমার হচ্ছে যে এসএসসিতে আমার রেজাল্ট খুব ভালো না, কিন্তু ইন্টারে আমি সব বিষয়তে আমি কিন্তু 5+ পাই। এরপরে যখন আমি ভার্সিটিতে অ্যাপ্লাই করি, তখন আমি এই যে আমার ইংলিশ স্কিল টেন্স প্যাসিভ বা যে ভোকাবুলারি বৃদ্ধি করার কারণে আমি কিন্তু ভার্সিটি পরীক্ষা 11টা বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু চান্স পাই। দেন পরবর্তী আমি আমার নিকটত্ব বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু ভর্তি হই। দেন আমার আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে যায়। তখন আমি তোমার হচ্ছে আইএলস পরীক্ষা দিই। আইএলস পরীক্ষাতে আমি 7.5 অর্জন করি। তো তোমরাও যদি টেন্স আর প্যাসিভ এবং ভোকাবুলারিগুলো ভালোভাবে শিখো, ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে ইংলিশ স্কিলটা ইমপ্রুভ করতে পারবা। আর আমি তোমাদের আমার ভিডিওর ভিতরে তোমাদেরকে প্রমাণ দেখাইয়া দিব যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো তোমরা কতটুকু ইমপ্রুভ হচ্ছে। তোমরা প্রথম ক্লাস যেটা আছে এটা দেখো, এবং দ্বিতীয় ক্লাস, দুটা ক্লাস অন্তত তোমাকে আমি দেখতে অনুরোধ করব যে দুটা ক্লাস দেখো। দেখার পর তোমরাই যে বিচার করবে যে আমি দুটা ক্লাসে কি শিখছি। আমার কিন্তু তোমার হাতের লেখাটা ভালো না, বা আমার কিনা ভয়েসটাও কিন্তু ভালো না। তোমরা ভয়েস এবং হাতের লেখার দিকে না তাকিয়ে আমি কি বুঝাচ্ছি ওটার দিকে ফোকাস করো। ইনশাল্লাহ তোমরা যদি ওটার দিকে যদি ফোকাস করো এবং তোমরা যদি এটা যদি মনোযোগের সাথে যদি ক্লাসটা করো, এই দুটা ক্লাস তোমাদের জন্য যথেষ্ট। দুটা ক্লাস করলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবা। আশা করি তোমরা তখন যে পরবর্তী ক্লাসগুলো করার জন্য তোমরা অনুপ্রাণিত হবা বা তোমরা উৎসাহিত হইবে। দেখো, টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আমরা বলি বর্তমান কাল, ফার্স্ট টেন্সকে বলি আমরা অতীতকাল, এবং ফিউচার টেন্সকে বলি আমরা ভবিষ্যৎকাল। দেখো, এখন হচ্ছে যে আমরা যেহেতু বাঙালি, অবশ্য বাংলা করে আমাদেরকে ইংলিশে রূপান্তর করতে হবে। তাই তোমাদেরকে বাংলা আগে চিনতে হবে যেটা কোন টেন্সটা হবে। তো বাংলা চিনার জন্য এখানে হচ্ছে এগুলো নিয়মগুলো, যে নিচের যে নিয়মগুলো দেখতেছো, এটা হচ্ছে বাংলার নিয়ম। এগুলো হচ্ছে কিসের জন্য? বাংলার জন্য। অর্থাৎ বাংলাতে যদি তোমরা ট্রান্সলেট না করতে পারো, তাহলে তোমরা কিন্তু ইংলিশে কনভার্ট করতে পারবে না। তো দেখো, যদি কোনো প্রেজেন্ট টেন্স হতে বর্তমান, যদি ক্রিয়ার শেষে কিছু না থাকে, অর্থাৎ ছিল, ছিলাম, বে বা বো না থাকে, তাহলে হবে এটা প্রেজেন্ট, মানে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হবে, বুঝছো? আর যদি ক্রিয়ার শেষে, ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে বার্ফ। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে বার্ফ। ক্রিয়া মানে হচ্ছে বার্ফ। ক্রিয়া মানে বার্ফ। ক্রিয়া মানে হচ্ছে বার্ফ। তাহলে ক্রিয়ার শেষে যদি ছিল, ক্রিয়াটা সবসময় বাংলা শেষে থাকে, অর্থাৎ একবার সর্বশেষ যেটা থাকে এটাই ক্রিয়া। তাহলে ক্রিয়ার শেষে যদি তোমার যদি ছিল, ছিলাম, তারপরে কি ছিলেন ইত্যাদি থাকে, তাহলে এটা হবে ফার্স্ট টেন্স, এটা হবে অতীতকাল। এটা হবে ফার্স্ট টেন্স, এটা হবে অতীতকাল। আর ক্রিয়ার শেষে যদি বে বা বো থাকে, তাহলে হবে তোমার ভবিষ্যৎকাল। তোমরা এই যে টেবিলটা লিখছি, এটা ভালোভাবে খুব যত্নের সহকারে তোমরা নোট করো এবং এটা মুখস্থ করার চেষ্টা করো। এটা করলেই তুমি কিন্তু টেন্সটা ধরতে পারো যে বর্তমান কাল হবে না ভবিষ্যৎকাল হবে না তোমার হচ্ছে অতীতকাল হবে। তাহলে আমি আবার বলতেছি, ছিল, ছিলাম থাকলে হচ্ছে তোমার ফার্স্ট টেন্স হবে, বে বা বো থাকলে তো ভবিষ্যৎ বা ফিউচার টেন্স হবে। আর কিছু যদি না থাকে, ছিল, ছিলাম, বে বা বো না থাকে, তাহলে হচ্ছে তোমার প্রেজেন্ট বা বর্তমান কাল হবে। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। এখন দেখো, আমি ভাত খাই, আমি ভাত খাই। এখানে দেখো, ছিল, ছিলাম, বে বা বো নাই, তাহলে তোমরা বলো তো এটা কোন টেন্স হবে? এটা হবে কি? প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স হবে? এটা হবে প্রেজেন্ট টেন্স। এরপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, লাস্টে কি আছে? তোমার ছিল আছে, লাস্টে কি আছে? তাহলে তোমরা বলো এটা কোন কাল হবে? এটা হবে কি? দেখো, লাস্টে কি আছে? ছিল আছে। তাহলে ছিল থাকলে তোমার ফার্স্ট টেন্স হবে। ছিল থাকলে কি হবে? ফার্স্ট টেন্স হবে। এরপর দেখো, আমি ভাত খাবো, লাস্টে বেও আছে, বউ। আমি ভাত খাবো, এই কারণে আমি যেহেতু ভাত খাবো, এটা কোনটার সাথে মিলে আছে? বে বা বউ আছে, তাদের ফিউচার টেন্স, এটা ফিউচার টেন্স। এরপর দেখো, সে ফুটবল খেলে, খেলে, এখানে বে বা বউ, ছিল বা ছিলাম কিছু নাই, তার মানে নিঃসন্দেহে এটা হবে প্রেজেন্ট টেন্স। তো দেখো এরপরটা কি? সে ফুটবল খেলবে, সে ফুটবল খেলবে। লাস্টে দেখো কি আসে? সে খেলবে, লাস্টে কি আছে? বে আছে। তাহলে বে বা বো থাকলে কি হয়? ফিউচার টেন্স হয়। একই রকম ভাবে সে ফুটবল খেলেছিল, লাস্টে দেখো ছিল আছে, তাহলে তোমরা এটা কোন টেন্স হবে? এটা হবে ফার্স্ট টেন্স। আবার এই টেন্সগুলোর প্রতিটা 4টা করে প্রকারভেদ আছে। তো আমরা আজকে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স একসাথে শিখবো। প্রথমে শিখবো কিভাবে ইংলিশ থেকে তুমি বাংলাতে কনভার্ট করতে পারো,
বাংলা থেকে ইংলিশে কিভাবে কনভার্ট করতে পারো, অর্থাৎ এইভাবে তোমরা যদি বাংলা থেকে ইংলিশে লিখতে পারো বা ইংলিশ থেকে যদি বাংলাতে কনভার্ট করতে পারো, তাহলে তুমি যদি একটা কোনো সেন্টেন্স চিন্তা করো, বাংলাতে চিন্তা করো যে আমি ভাত খাই, এটা ইংলিশে তুমি কনভার্ট করতে পারবা তোমার রুল অনুসারে। তো আমি হচ্ছে যে বাংলা ইংলিশ দুটো তোমাদেরকে সহজে শেখাতে চেষ্টা করবো। আমি ঢাকা যাব, তাহলে এখানে কি আছে, লাস্টে কি আছে, বউ আছে। তাহলে বে বা বউ থাকলে ফিউচার টেন্স। আমি বারবার এটা কেন শিখাচ্ছি, কারণ এটি হচ্ছে যে ভিত্তি। তুমি যদি টেন্সটা না ধরতে পারো যে এটা প্রেজেন্ট টেন্স হবে না ফার্স্ট টেন্স হবে না ফিউচার টেন্স হবে, তাহলে তুমি ক্যাটাগরি তো পারবে না, এটা কোন টেন্স ক্যাটাগরি তো যাই তো লাভ নাই, তুমি ওখানে রুল নিতে পারবে না। কারণ প্রেজেন্টের 4টা রুল আছে, ফার্স্টে 4টা এবং ফিউচারে 4টা। তো যখন আমরা প্র্যাকটিক্যালি করাবো তখন আমরা এটা আশা করি তোমরা বুঝতে পারবা। এরপরে এগুলো তুমি নিজে নিজে তুমি করো, নিজে নিজে বলো। এগুলো কি হবে, আমি মাছ ধরেছি, তাহলে ধরেছি শেষে কিন্তু ছিল, ছিলাম, বে বা বো নাই, তাহলে বড়তে এটা কোন টেন্স হবে, তাহলে এটা অবশ্যই কি টেন্স হবে, প্রেজেন্ট টেন্স হবে বা বর্তমান কাল হবে। দেখো সে আমাকে ডাকবে, তার মানে কি লাস্টে কি আছে, বে বা বো আছে, তাহলে এটা হবে কি তোমার ফিউচার টেন্স হবে। এরপরে একই রকম ভাবে আমি তাকে পড়াবো, লাস্টে কি আছে, বো আছে, তার মানে এটাও কি টেন্স, ফিউচার টেন্স। সে এসেছিল, লাস্টে কি আছে, কিয়া শেষে। আমি বলছি শেষে যেটা থাকবে এটাই কিয়া, তাহলে কিয়া শেষে তোমার কি আছে, ছিল আছে, এই কারণে এটা হবে ফার্স্ট টেন্স, এটা হবে কি ফার্স্ট টেন্স। এরপর দেখো আমি বই কিনেছিলাম, লাস্টে কি ছিল, ছিল আছে, তাহলে ছিল থাকলে তোমার কোন টেন্স হবে, ফার্স্ট টেন্স হবে। এরপরে দেখো, এরপর আর কি হতে পারে, আমি ঢাকা যাব, লাস্টে কি আছে, বউ আছে, আমি ঢাকা যাবো, এটা তুমি নিজেরা করো। এরপর আরেকটা নিজেরা করো, সে আমাকে একটি আম দিয়েছিল, লাস্টে সে আমাকে একটি আম দিয়েছিল, এটা দিয়েছিল, তাহলে ছিল আছে শেষে, তাহলে এটা হবে কি ফার্স্ট টেন্স। তো এইভাবে তোমরা আরো অনেক ধরনের তোমরা নিজেরা প্র্যাকটিস করো, যে কয়েকটা সেন্টেন্স তুমি নিজের থেকে বাংলা বলো এবং এটা কোন টেন্স এটা তোমার ধরার চেষ্টা করো। আর তোমরা মনে রাখবে টেন্স আর প্যাসিভ ছাড়া তোমরা ইংলিশে কোনো কিছু ভালো কিছু লিখতে পারবে না, বলতে পারবে না, ইংলিশ পারবে না, প্যাসিভ পড়ে অর্থ বুঝবে না। এখন দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে ইংলিশের রুল, আর এটা হচ্ছে বাংলার রুল, এটা হচ্ছে বাংলাতে করার নিয়ম, বাংলার রুল, ঠিক আছে। আর নিচে দেওয়া আছে প্যাসিভের রুল, অর্থাৎ বাংলার ক্ষেত্রে টেন্স আর প্যাসিভের রুল কিন্তু সেমই, টেন্স আর প্যাসিভ কোনটা এটা যখন আমরা করাবো তখন বুঝাবো। তবে একটু বলে দিই, যখন সাবজেক্ট নিজে কাজ করে তখন হবে টেন্স, আর যখন সাবজেক্ট নিজে কাজ করে না তখন হবে প্যাসিভ। যেমন তোমার যদি সাবজেক্ট, যেমন ফুটবল খেলা হয়, সাবজেক্টকে সাবজেক্ট কিভাবে চিনবা, যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। এগুলো তোমরা নোট করে ফেলো, আমি বলার সাথে সাথে এগুলো নোট করে ফেলো। তাহলে সাবজেক্টকে যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। যেমন ফুটবল খেলা হয়, এখানে কার সম্পর্কে বলা হয়, ফুটবল সম্পর্কে বলা হচ্ছে, তাই ফুটবলটা সাবজেক্ট হিসাবে বসবে, সে কিন্তু কাজটা করে না, অর্থাৎ ফুটবল তো নিজে নিজে খেলবে না, এর অন্য কেউ খেলবে, এই কারণে ফুটবল সাবজেক্ট হিসেবে বসেছে, কিন্তু সে কাজটা করতে পারে না, কাজটা অন্য কেউ করে, কিন্তু তার নামটা প্রথমে বসে নাই, অর্থাৎ সাবজেক্টের জায়গা যে কাজটা করে তার নাম বসে নাই, বসে ফুটবল একটা বস্তু, এই কারণে যেহেতু সে কাজটা করে না, এটা হবে প্যাসিভ। আর টেন্স কোনটা, যখন আমি খেলবো বা কোনো ব্যক্তি খেলবে, যেমন রহিম ফুটবল খেলে, এখন কে ফুটবল খেলে, রহিম ফুটবল খেলে, তাহলে সাবজেক্টকে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, রহিম সম্পর্কে বলা হচ্ছে, তাহলে রহিমটা হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে রহিম যেহেতু ফুটবল খেলে, সে নিজের সাবজেক্টের জায়গায় বসেছে, সে কি নিজের সাবজেক্টের জায়গায় বসেছে এবং কাজটি সে নিজে, ফুটবল খেলার কাজটি সে নিজে করে, তাই এটা হবে প্যাসিভ। আমরা করি তাহলে। এখন দেখো আমি ভাত খাই, এটা কেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি ভাত খাই, দেখো খায়ের পরে ছিল বা ছিলাম নাই, বে বা বো নাই, এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং ইনডেফিনিট টেন্সের বাংলা রুলটা দেখো, কিয়া মানে কি বার্বটা হচ্ছে বাংলা, বার্বটা শেষে থাকে, একটা বা দুটি অক্ষর হবে। এখন দেখো খাইটা হচ্ছে বার্ব বা কিয়া, এটা অক্ষর কয়টা, দেখো অক্ষর একটা বা দুইটা অক্ষর এখানে, এই কারণে এটা যেহেতু দুইটা অক্ষর, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর দেখো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুলও সেম, একটা বা দুটি অক্ষর, বাংলা সিনের উপায়, বাংলাতে যখন তোমরা সেন্টেন্স মানে বাংলা লিখবা, এটাকে ইংরেজি যখন কনভার্ট করতে যাবে তখন এটা কোন টেন্সটা আগে তোমাদেরকে ধরতে হবে। আমরা এর আগে শিখেছি যে কোনটা কোন টেন্স হবে। তো দেখো একটা বা দুইটা অক্ষরের শেষে যদি ছিল বা ছিলাম থাকে, তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট হয়,
একটা বা দুটি অক্ষরের শেষে যদি বে বা বো থাকে তাহলে এটা ফিউচার ইনডেফিনিট হয়। যেমন আমি ভাত খেয়েছিলাম, দুটা অক্ষরের শেষে ছিল আছে, এই কারণে এটা হচ্ছে তোমার ফার্স্ট ইনডেফিনিট। যেহেতু ছিল আছে, আমরা বললাম ছিল বা ছিলাম থাকলে ফার্স্ট টেন্স হয়, আর দুটি অক্ষর বিদায় এটা ফার্স্ট ইনডেফিনিট। আমরা কন্টিনিউয়াস যখন করতে যাবো তখনও দেখবা যে খুব সহজে তোমরা বুঝবা, তবে তোমরা ফুল ভিডিওটা দেখতে হবে এবং মনোযোগ সহকারে। এরপরে দেখো একটা বা দুটি অক্ষরের শেষে বে বা বো, যেমন আমি ভাত খাইবো, খা খা একটা অক্ষর, তার শেষে কি আছে, বো আছে। তাহলে একটা বা দুটি অক্ষর হলে তোমার প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, বা তোমার একটা বা দুটি অক্ষর হলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, একটা বা দুটি অক্ষর হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল বা ছিলাম থাকবে না একটা বা দুটি অক্ষরের শেষে বাংলা করার ক্ষেত্রে, আর তোমার ফার্স্ট টেন্সে একটা বা দুটি অক্ষরের শেষে ছিল থাকবে, তাহলে এটা হবে তোমার হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। আর ফিউচার টেন্সে একটা বা দুটি অক্ষরের পরে বে বা বো থাকলে তাহলে এটা হবে তোমার ফিউচার ইনডেফিনিট। তো এটা আমরা বাংলাটা ধরতে পারলাম, মানে বাংলাটা কিভাবে ছিলাম মানে ইনডিফিনিট কেন হলো, এবং এটা কেন ফার্স্ট হলো, কেন ফিউচার হলো, কেন কেন প্রেজেন্ট হলো, এটা আমরা সহজে ধরতে পারলো। এখন ইংলিশে আমরা কনভার্ট করব। মনে রাখবা তোমাদেরকে প্রথমে শিখতে হবে, আবার বলি, তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা কিভাবে চিনবা। তোমরা সাবজেক্ট চিনবে এইভাবে, কার সম্পর্কে কিছু বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় সেন্টেন্সে, সে হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কিভাবে শিখবা, যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্বটা সবসময় শেষ থাকে, বাংলাতে ভার্বটা সবসময় শেষে থাকে। আর ভার্বটা তোমরা যখন 0 নম্বর ক্লাসটা করবা তখন ওখানে আমি আলোচনা করছি, অর্থাৎ তোমার প্রথম অংশে B1 হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বগুলা, তারপর হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ভার্বগুলা ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে ফিউচার ফার্স্ট পার্টিসিপল। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, প্লে, প্লেড, প্লেড। এবারে ভার্বগুলা যে ভার্বগুলা আছে এই ভার্বগুলা তোমাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ এখানে দেখো তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল প্লাস B1 প্লাস অবজেক্ট। এখানে তোমরা দেখো B1 কে প্রেজেন্ট ফর্ম বলা হয়, B1 কে প্রেজেন্ট ফর্ম বলা হয় বা B1, এটা হচ্ছে প্রথম ফর্মটা। এরপর দেখো সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট, এখানে হচ্ছে দ্বিতীয় ফর্মটা সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। আর এখানে হচ্ছে তোমার প্রেজেন্ট আর ফিউচার মধ্যে পুরোটা মিল আছে, শুধু এখানে B1 এখানে B1, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব শেল বা উল আসে, এখানে কিন্তু অক্সিলারি বা ভার্ব আসে না। তো আমরা এটা ট্রান্সলেট করব, আমি ভাত খাই। তাহলে এটা আমরা ইংলিশে যখন বাংলা থেকে তুমি ইংলিশে ট্রান্সলেট করতে যাইবা তখন অবশ্যই তোমাকে রুল অনুসারে তোমাকে বসাইতে হবে। এখন দেখো রুল কি আছে, প্রথমে তোমার বলছে আমরা ধরতে পারলাম আমি ভাত খাই, এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা বাংলাতে প্রথমে ধরতে পারলাম। এবার যখন ধরতে পারবো তখন আমাদের স্ট্রাকচার অনুযায়ী যে রুলটা আছে রুলটা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। তো আমাদের রুলে বলে দিছে প্রথমে তুমি সাবজেক্ট বসাও, তাহলে আমাকে যেহেতু প্রথমে সাবজেক্ট বসাতে বলছে আমি সাবজেক্ট বসাবো। এখন আমি ভাত আর খাই, এখানে তিনটা থেকে সাবজেক্ট কি হবে, তাহলে যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে এখানে আমি কার সম্পর্কে বলা হয়, আমি সম্পর্কে বলা হয়, আমার সম্পর্কে বলা হচ্ছে, এই কারণে আমি সাবজেক্ট হচ্ছে আই, তাই এখানে আই বসাইছি। এরপরে আমাদেরকে রুলে কি নির্দেশ করতেছে, বলছে B1 বসাও। তোমরা একটু আগে ভার্বের কথা বলছি, এই ভার্ব থেকে B1টা নিবা, যে খাই, খার B1 কি, খাই, খাওয়া দাওয়া, এগুলো B1 কি, খাই, খাইতে, মানে এগুলো B1টা কি, তাহলে এগুলোর B1 হচ্ছে ইট। এই কারণে সূত্র অনুসারে B1 বসাতে বলছে, তাই ইট বসাইছি। অবশ্যই ইংলিশের রুল অনুসারে তোমার বসাতে হবে। এরপরে আমরা বলছি অবজেক্ট বসাও, তাহলে অবজেক্ট বা কমপ্লিমেন্ট হচ্ছে তোমার হচ্ছে ভাত, এরপরে ভাত বসাইলাম। এবার তুমি যখন ইংলিশে আমি কনভার্ট করে ফেললাম আই ইট রাইস, আমি ভাত খাই, এটা যখন আমি এবার ইংলিশ থেকে যখন বাংলাতে কনভার্ট করব তখন তুমি কিভাবে উচ্চারণ করবা, মনে রাখবা তখন প্রথমে সাবজেক্টের উচ্চারণ করবা, প্রথমে কার উচ্চারণ করবা, এবার ইংলিশ থেকে যখন বাংলাতে করবা, মনে করো ইংলিশে তুমি একটা ফ্রেসেস পড়তেছো, ইংলিশে কি পড়তেছো, একটা ফ্রেসেস পড়তেছো, ওই ফ্রেসেসকে তুমি কি করবা, বাংলাতে কনভার্ট করবা, যে বাংলাতে আমি এটা বাংলা অর্থটা কি হবে আমি বাংলা জানতে চাচ্ছি। তখন তুমি প্রথম উচ্চারণ করবা সাবজেক্টের উচ্চারণ, প্রথম কার উচ্চারণ করবা, সাবজেক্টের, তারপরে ফিস থেকে উচ্চারণ করে দিবা, ফিস থেকে শেষ থেকে উচ্চারণ হবে আমি, তারপর কার উচ্চারণ, ফিস থেকে কি হবে, ভাত, এরপরে টেন্সের উচ্চারণ খাই, আমি ভাত খাই। দেখো আমি ভাত খাই, ট্রান্সলেট হলো। এরপর দেখো আমি যে তোমার প্যাসিভটা পরে করাবো। এরপর দেখো আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, তাহলে এটা কোন টেন্স, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, লাস্টে ছিল আছে দুটি অক্ষর থাকলে আর প্লাস যদি ছিল ছিলাম থাকে তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়।
এই কারণে তাহলে আমাদের তোমার ফার্স্ট টেন্সের রুল অনুসারে করতে হবে, ফার্স্ট টেন্সের রুল অনুসারে করতে হবে। তো ফার্স্ট টেন্সের রুল অনুসারে কি, প্রথম সাবজেক্ট বসাইছে, সাবজেক্ট বসাতে বলছে, তাহলে সাবজেক্টকে যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট। সাবজেক্ট এখানে তাহলে আমি আই বসছে, তারপর বি টু খাওয়ার বি টু কি, খাওয়ার বি টু হচ্ছে তোমার হচ্ছে ইট। তুমি স্ক্রিনে দেখতেছো খাওয়ার বি টু কি ইট, এই কারণে তোমার খাওয়ার বি টু খাওয়ার বি টু হচ্ছে এট, খাওয়ার বি টু আই এট রাইস, আই এট তারপরে কি বাত অবজেক্ট হচ্ছে রাইস। এবার যখন তুমি এবার ইংলিশে যখন ইংলিশটা মানে বাংলাটা নাই, তখন তুমি কনভার্ট করবা যে আমি এখানে কিভাবে কনভার্ট করবো, তখন প্রথমে সাবজেক্ট উচ্চারণ করবা, তারপর ফিস থেকে উচ্চারণ করে দেবা। যেমন আমি বাত তারপর কি হবে খেয়ে খেয়ে। আর এই যে ইট ফার্স্ট টেন্স বি টু থাকলে তোমাকে অবশ্যই কি একটা লাগাইতে হবে, বাংলা করা যায় আমাদের রুল অনুসারে লাগাইতে হবে কি ছিল বা ছিলাম, তোমাকে শেষে যোগ করতে হবে। তাই বাত খাই বাত খেয়ে কি ছিলাম, মানে লাস্টে তুমি এই যে এই কেরাইছে এগুলো তোমাকে অটোমেটিক ভাবে নিয়ে আসতে হবে, এটা তোমাকে কি করতে হবে, অটোমেটিক ভাবে তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে অত কি হচ্ছে আমি বাত খেয়ে তারপরে কি ছিল কি যোগ করতে হচ্ছে ইটের সাথে, কারণ বি টু থাকলে আমরা জানি ছিল এটা কোন টেন্স হয়, এটা হচ্ছে তোমার ফার্স্ট টেন্স, এই কারণে ছিল বা ছিলাম লাস্টে যোগ করে দিতে হবে। তাহলে আমি ভাত খেয়েছিলাম। এরপর দেখো আমি ভাত খাবো, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। তাহলে এটা কি আছে, লাস্টে একটা বা দুটি একটার অক্ষরের পরে কি আছে, বো আছে। তাহলে একটা অক্ষরের পরে যদি বো থাকে তাহলে আমরা জানি এটা ফিউচার টেন্স, বো থাকলে ফিউচার টেন্স, আর একটা অক্ষর বিদায় এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, একটা অক্ষর বিদায় এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এই যে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তো প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তাহলে যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। এখানে সাবজেক্ট আমার সম্পর্কে বলা হচ্ছে, এখানে আই বসাইলাম, তারপর সূত্রের শেল বা উল তুমি ইচ্ছা হলে, এখানে কোনো নিয়ম নাই, তুমি যে কোনো একটা বসাইতে পারো। তো আমি এখানে কি বসাইলাম, শেল বসাইলাম, তারপরে কি বসবে বি ওয়ান। তাহলে বি ওয়ান দেখো খায়ের বি ওয়ান খায়ের বি ওয়ান কি ইট, ইট বসে তারপর অবজেক্ট বসে। তাহলে তোমার উচ্চারণ কিভাবে করতে হবে দেখো, প্রথমে সাবজেক্ট উচ্চারণ করবা, বাংলা যখন উচ্চারণ করতে দেবা, তারপরে কি বাতের উচ্চারণ করবা আমি বাত, এরপরে কার উচ্চারণ করবা মূল বার্ফের উচ্চারণ, এটা মূল বার্ফ অক্সিলারি বার্ফ। তাহলে মূল বার্ফের উচ্চারণ কি খাই, আর শেলের উচ্চারণ কি হবে অক্সিলারি বার্ফের উচ্চারণ বো, বা অটোমেটিক শেলের উচ্চারণ না করলেও তোমার যেহেতু এটা ফিউচার টেন্স শেল আছে, যখন বাংলা করতে যাবে তখন তো তোমার মনে হয় এই স্ট্রাকচারটা মুখস্থ থাকবে, তখন শেল থাকলে তোমার মাথার মধ্যে বেন্ডে আসবে, তুমি কি করছা শেল প্লাস বি ওয়ান, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তখন বাংলাতে বাংলা রুলটা মনে রাখবা, যে তখন বাংলা রুলটা তুমি চিন্তা করবা যে একটি বা দুটি অক্ষর তার শেষে বে বা বো হবে, এই কারণে প্রথম উচ্চারণ করবা আমি বাত, তারপরে কি খাই, তার সাথে কি যোগ করতে হবে বে বা বো যোগ করতে হবে। তাহলে যেটা মিলে এটা যোগ করবে আমি বাত খাই বো সাথে। এরপরে লক্ষ্য করো টেন্স আর প্যাসিভ আমি একসাথে করাচ্ছি, যাতে তোমরা যে একটা মনে করো টেন্স প্যাসিভ আমি আলাদা আলাদা করাই, এটা অনেক বেশি লম্বা হবে, তোমাদের মধ্যে ব্রেনের মধ্যে অনেক বেশি প্রেসার পড়বে, কিরে টেন্স প্যাসিভ এগুলো আলাদা আলাদা কেন, এগুলো আলাদা আলাদা কেন, এমন হচ্ছে কেন। তোমরা যদি টেন্স প্যাসিভ পারো জীবনে মনে করো ইংলিশ পারবা না, যদি এগুলো যদি মানে কেন টেন্স কখন ব্যবহার হবে কখন প্যাসিভ ব্যবহার হবে, এবং এটা রুল যদি তোমরা মুখস্থ না করো, রাইট ফর্ম ভার্ব থেকে শুরু করে গ্রামারও অনেক কিছু আইটেম তোমরা এমনি পারবা না, আর তো ইংলিশে বলা বা লেখা কোনো রকমের সম্ভব না। তো দেখো টেন্স আর প্যাসিভের মধ্যে ইনডিফিনিটের মধ্যে পার্থক্য কি, আর রুলের মধ্যে কি ধরনের পার্থক্য। দেখো টেন্স আর প্যাসিভের যে রুলটা, এটা রুলগতভাবে পার্থক্য আছে, এখানে খেয়াল করো, এখানে রুলগতভাবে কি আছে পুরো একটা পার্থক্য আছে, কিন্তু বাংলা নিয়ম কিন্তু সেমই থাকবে, বাংলা নিয়ম কিন্তু সেমই থাকবে, শুধু পার্থক্য দেখো এখানে আমি ভাত খাই, আমি নিজে ভাত খাই, আর এখানে দেখো ভাত খাওয়া হয়, কে ভাত খায় এটা বলা নাই, সাবজেক্ট বলছে। আমরা আরো আগে কি বলছিলাম, যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, আমি ভাত খাই, ভাত খাওয়া সম্পর্কে বলা হচ্ছে, ভাত খাওয়া সম্পর্কে বলা হচ্ছে, তাহলে সাবজেক্ট ভাত খাওয়া, মানে ভাতটা হচ্ছে তোমার সাবজেক্ট, এখানে সাবজেক্ট ভাত লিখলাম, সাবজেক্ট কিন্তু ভাত লিখছি, এখন সাবজেক্ট কি ভাত খাওয়ার কাজটা করতে পারবো, হে তো করতে পারবে না, হেরে উল্টে খাবে, তাহলে হেরে যে খাবে হের কথা লেখে নাই, কিন্তু উল্টা হে যার জায়গা বসার কথা হে কিন্তু সাবজেক্টের জায়গায় বসে গেছে, হে কিন্তু সাবজেক্টের জায়গা বসে গেছে বিদায় হে কাজটা এখানে করতে পারে না, হে নিষ্ক্রিয় থাকে, হে সক্রিয় থাকে না। সক্রিয় কখন থাকবে, যে কাজটা করে সে যে সক্রিয়, এখানে সে কাজটা করতে পারে না, মানে ভাত তো হাতও নাই পাও নাই, সে যে ভাত খাবে তাহলে তাকে উল্টা খাওয়া হবে, কিন্তু সে নিজে কি করছে সাবজেক্টের জায়গায় বসেছে, কিন্তু সে কাজটা করতে পারে নাই। আর দেখো ভাত খাওয়া হয় লাস্টে কি আছে, দুটা অক্ষর আছে, দুটা অক্ষরের শেষে ছিল ছিলাম নাই
বে বো নাই, যে তাহলে এটা কোন টেন্স হবে? এটা হবে প্যাসিভ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ। এটা হবে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ, কারণ সাবজেক্ট যে বসেছে সে কাজটা করতে পারে না। এরকম যতগুলো সেন্টেন্স থাকবে সাবজেক্ট সে সাবজেক্টের জায়গায় বসে কিন্তু সে নিজে কাজটা করতে পারে না, তখন বাংলা রুল একই রকম ভাবে বাংলা রুল সেম থাকবে, কিন্তু তোমার যে শুধু রুল স্ট্রাকচারটা টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন হবে, টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন হবে। এখন দেখো আমি ভাত খাই, তাহলে রুল অনুসারে তাহলে তোমরা ধরতে পারলা একটা অক্ষর বা দুটি অক্ষরের শেষে বে বা বো নাই, ছিল বা ছিলাম নাই। এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে এটা তোমরা স্ট্রাকচার অনুযায়ী করবা, তাহলে টেন্সের জন্য এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে, আর প্যাসিভের জন্য এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া ভাই কোনো কাজ নাই, বুঝছো? এখন খেয়াল করো, তাহলে ভাত, তাহলে প্রথমে লিখতে হবে কার সম্পর্কে বলা হচ্ছে? ভাত সম্পর্কে বলা হচ্ছে। তাহলে ভাতের ইংরেজি রাইস, এখানে রাইস বসেছে, তারপরে কি হবে? খাওয়া হয়, খাওয়া হয়, খাওয়ার ইংরেজি কি? খাওয়া হয়, দুটো অক্ষর, এই কারণে যে ইনডিফিনিট টেন্স। এখন দেখো তারপরে কি বসে? তৈরি করি স্ট্রাকচার এম ইজ আর, এখানে তিনটা ভার্ব আছে, তিনটা ভার্ব থেকে তোমার সাবজেক্ট অনুসারে মানে সাবজেক্টের যে ভার্বটা মিলবে ওই ভার্বটা অনুসারে লিখতে হবে। দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এটা ইকুয়াল, সাবজেক্টের সাথে ভার্বটা ইকুয়াল রাখতে হবে। এখন দেখো রাইসটা হচ্ছে সিঙ্গুলার, রাইসটা সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার ভার্ব দেখো, আটটা হচ্ছে প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে বহুজন, অনেকজন, দুইজন মানে দুইয়ের অধিক হলে প্লুরাল, মানে দুইজন হলে প্লুরাল আর একজন হলে সিঙ্গুলার। এখানে রাইসটা এখানে সিঙ্গুলার, এই কারণে রাইস বুঝাইতে এখানে কি বসবে? ইজ বসবে, এখানে ইজ আর বসবে না, এখানে আসবে না, মানে ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল হলো। তাহলে রাইস ইজ, তারপর সূত্র কি বলছে? বার্বের বি3, খাওয়ার বি3 কি? খাওয়ার বি3 হচ্ছে তোমার ইটেন, খাওয়ার বি3 কি? ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, যখন বাংলা করতে যাবে তখন প্রথমে কার উচ্চারণ? সাবজেক্টের উচ্চারণ। এখন দেখতেছো যখন সাবজেক্ট উচ্চারণ, এখন দেখো তুমি যখন ইংলিশে বলছো, বাংলা না এবার ইংলিশে এটা, তখন তুমি অটোমেটিক ভাবে যেটা এটা প্যাসিভ, প্যাসিভের মতো অর্থ করে দিবে। ভাত খাওয়া হয়, আর দুটো অক্ষর হবে, লাস্টে দুটো অক্ষর মানে মিল দেখবে। তাহলে ভাত খাওয়া, আর খাওয়ার সাথে কি হয়? খাওয়া অটোমেটিক ভাবে আকার দিয়ে দিতে হবে, খাওয়া হয়, ভাত খাওয়া হয়, ঈদের অর্থ এখানে হয়, ঠিক আছে? বা এমনি তোমাদেরকে দুটো অক্ষরে রূপান্তর করতে হবে, ভাত খাওয়া হয়। এরকম ভাবে ভাত খাওয়া হয়েছিল, ভাত খাওয়া হয়েছিল কার সম্পর্কে বলা হচ্ছে? ভাত সম্পর্কে বলা হচ্ছে, সে সাবজেক্টের জায়গায় বসেছে। আগে দেখো সাবজেক্টে আমি ভাত খেয়েছিলাম, আমিটা হচ্ছে কি তোমার? আমি নিজে ভাত খেয়েছিলাম, আমি নিজে খেয়েছিলাম, কাজটা আমি নিজে করছিলাম। এখন দেখো এই যে আয়ের জায়গাত বসেছে এখন কি? রাইস, আয়ের জায়গাত বসেছে এখন কি? রাইস। তাহলে আয় নিজে খাওয়ার কাজটা করছে, কিন্তু রাইস নিজে খাওয়ার কাজটা করবে না, এটা অন্য কেউ করবে, অন্য কার দ্বারা খাওয়া হবে। এখন যার সম্পর্কে মানে যে মানুষটা খাওয়ার কাজটা করে তার সম্পর্কে বলা হয় নাই, বলা হয়েছে ভাত খাওয়া হয়, ভাত সম্পর্কে বলা হয়েছে। এখানে ভাত সাবজেক্ট হিসেবে বসেছে কিন্তু সে কাজটা করতে পারে না, তাহলে এটা প্যাসিভ। আর তুমি ইচ্ছা করলে যে কাজটা করে এখানে বাই দ্বারা তার নামটা দিতে পারো, বাই রহিম, বাই করিম, এখানে বাই দি তার নামটা দিতে পারো, এখানে বাই দি তার নামটা পরবর্তী দিতে পারো। এখন দেখো তাহলে প্রথমে সাবজেক্ট, এবার প্যাসিভের সাবজেক্ট কি? সাবজেক্ট বসেছে রাইস, রাইসটা সিঙ্গুলার, এখন এখানে ওয়াজটা সিঙ্গুলার, এখানে এটার সাথে এটা ইকুয়াল হবে ওয়াজ, তাহলে রাইস ওয়াজ। তারপর বার্বের কোন ফর্ম? বি3, রাইস ওয়াজ, তারপরে কি? ইটেনের বি3 ইটেন, তাহলে ইটের বি3 হচ্ছে ইটেন, ঠিক আছে? তাহলে বাংলা অর্থ কিভাবে করবা? প্রথমে সাবজেক্ট উচ্চারণ ভাত, এবার খাওয়া, আর আর যেহেতু ফার্স্ট টেন্স অবশ্যই লাস্টে ছিল বা ছিলাম যোগ করে দিতে হবে। তাহলে ভাত খাওয়া হয়েছিল, ভাত খাওয়া হয়েছিল। এখন তোমাদের তাহলে বুঝতে হবে যখন তোমাদের ইংলিশে পড়তে যাইবা তখন ওয়াজ ইটেনের অর্থ কি হবে? তাহলে খাওয়া হয়েছিল, অর্থাৎ এটার অর্থ কি হবে? খাওয়া হয়েছিল, ঠিক আছে? এটার অর্থ হবে, এটার অর্থ হবে খাওয়া হয়েছিল। আর এখানে দেখো ভাত খাওয়া হবে, এখনো হয় নাই, ভাত খাওয়া হবে, লাস্টে একটা অক্ষরের শেষে কি আছে? বে আছে। তাহলে এটা আমরা কোন টেন্স বললো? তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, কারণ ভাত কার সম্পর্কে বলা হচ্ছে? ভাত সম্পর্কে বলা হচ্ছে। কার সম্পর্কে বলা হচ্ছে? ভাত সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এটা কি হবে? তাহলে প্রথমে আমাদের নিয়ম অনুসারে যার সম্পর্কে বলা হয় ওই জিনিসটা বলবে। ভাত সম্পর্কে বলা হচ্ছে, ভাত বসেছে কিন্তু সে কাজটা করতে পারে না, কাজটা করবে মানুষে, মানুষের নামটা বলা হয়নি। তাহলে এখানে যেহেতু কি রাইস, রাইস, তারপরে কি প্যাসিভ রুল অনুসারে করতে হবে শেল বি, উইল বি, মানে এটা এই রুলের সাথে প্রায় পুরাটা মিল।
এখানে একটা বি যোগ হয়েছে, অতিরিক্ত বি আইছে, আর এখানে বারপেট বি1 আর এখানে বারপেট বি3 প্যাসিভে, শুধুমাত্র একটু পার্থক্য। তোমরা সবসময় একসাথে পড়ার চেষ্টা করবা, তাহলে রুলগুলো রিলেটেড করে পড়তে পারবা যে প্যাসিভের হলে রুলটা কেমন হবে আর আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হলে রুলটা কেমন হবে। এরা মিলাই পড়লে তোমাদের জন্য ইংলিশটা অনেকটা সহজ হয়ে যাবে। আর রাইট ফর্ম বাদ করতে চাইলে দেখবে যে প্যাসিভের থাকবে 4টা, থাকবে যদি 10টা তোমার আসে, 5টা দেখবে প্যাসিভের, 5টা দেখবে টেন্সের। বেশি আবার এখানে একটা রুল আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর একটা রুল আমি এখন রয়ে গেছে, এটা করলে বড় হয়ে যাবে, ওটা অন্য কোনো আলাদা একটা পার্টে আমি দিব। অনেক সময় দেখবে যে নোট আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস বসে, এটা আমাদের আলাদা একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিবে। এর মানে প্রেজেন্ট ইনডেফিনিট এটা শুধু আরেকটা নোট, এই নোটটা অবশ্যই মুখস্থ রাখবে। এটা রাইট ফর্ম ভার্বে এভেলেবল ব্যবহার হয়, অর্থাৎ সাবজেক্ট বি1 প্লাস অবজেক্ট, কিন্তু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বা ইএস দিতে হবে। তো এটা আমরা আলাদা একটা ফাড়ে নিছি, কেন এস বা ইএস নিতে হবে ওটা তোমরা ভিতরে ঢুকি এস বা ইএস এর ব্যবহার কোথায় আছে ওই ভিডিওটা দেখে নিবা। ভাত খাওয়া হবে, ভাত খাওয়া হবে, তাহলে রাইস শেল বি ইটেন, তাহলে অর্থ কি করবা, ভাত খাওয়া আর শেল বি বে বা বো যোগ করো, শেল বির অর্থ হবে বা বো হবে, মানে বে বা বো অর্থে হেদের অর্থটা হবে বে বা বো, তাহলে ভাত খাওয়া হবে। বুঝছো, এটা হচ্ছে তোমাদের তাহলে উদাহরণ। আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। রহিম ফুটবল খেলে, এখানে খেলে কয়টা অক্ষর, 2টা অক্ষর, তাহলে 2টা অক্ষর বিদায়, 2টা অক্ষর, আর ছিল নাই, বে বা বো নাই, তাহলে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং রহিম নিজে কাজটা করে, কার সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি, সাবজেক্ট রহিম। তাহলে রহিম নিজে কাজটা করতেছে, তাহলে এটা টেন্স না প্যাসিভ, এটা অবশ্যই টেন্স, কারণ সে নিজে সাবজেক্ট নিজে কাজটা করতেছে, সাবজেক্ট কাজটা করতেছে। এই কারণে যেহেতু আমরা টেন্সের অনুযায়ী রুল কোন টেন্সের অনুযায়ী করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল অনুযায়ী করতে হবে। তাহলে রহিম বসছে, সাবজেক্ট কি, এরপর সাবজেক্ট রহিম বসেছে, তারপর ভার্ব বি1 খেলে, খেলেছিল, খেলতে, যা হোক না কেন, ফার্স্ট হোক ফিউচার হোক, বি1 মূল ফর্মটা কি, খেলার বি1 হচ্ছে প্লে, তো প্লের সাথে এখানে রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মনে রাখবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস বা ইএস এর ব্যবহার আছে। তাহলে মূল এটার সাথে একটা নোট করবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস দিতে হয়। তো এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিয়েছি, ও এস বা ইএস এর ব্যবহার কোথায় আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস বা ইএস এর ব্যবহার তুমি আমার এখানে ভিতরে ঢুকে চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওটা দেখে নিবে। এটা ছাড়া তুমি রাইট ফর্ম ভার্বে দেখবে যে এস বা ইএস এর ব্যবহার 3 থাকে, তাহলে এটা ছাড়া তোমার রাইট ফর্ম ভার্বে তুমি 2 থেকে 3 নাম্বার তুমি হারাই ফেলবে যদি এস বা ইএস এর ব্যবহারটা না জানো। এখন খেয়াল করো এখানে কি আছে, তাহলে প্লের সাথে এস কেন আছে, কারণ রহিম তো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে রহিমের সাথে একটা এস, সরি প্লের সাথে একটা এস বসেছে। এরপরে দেখো আমাদের এরপর বলছে অবজেক্ট বসাতে বা কমপ্লিমেন্ট বসাতে, আমরা বসালাম প্লে। এরপর কি বসে, অতিরিক্ত যা বসবে, মাঠে, কোথায়, মাঠে, তাহলে অন দা ফিল্ড, মাঠে, তাহলে অর্থটা কিভাবে করবে, বাংলা থেকে ফিস থেকে অর্থ করবে। প্রথম সাবজেক্ট উচ্চারণ, রহিম মাঠে ফুটবল খেলে, রহিম মাঠে ফুটবল খেলে, ইনডেফিনিট। এটার সাথে ইচ্ছা করে ছিল বা ছিলাম যুক্ত করতে পারবে না, বে বা ব্র যুক্ত করতে পারবে না, কারণ বাংলাতে তোমার কি খেলে আছে, ঠিক আছে। এরপর দেখো সে ফুটবল খেলেছিল, তাহলে দেখো এখানে ছিল যুগ আছে আর 2টা অক্ষর, তাহলে এটা অবশ্যই কি, যেহেতু ছিল আছে, আমরা জানি যে ছিল বা ছিলাম থাকলে তোমার পাস্ট টেন্স হয়, অতীত হয়, আর 2টা অক্ষর বিদায়, 2টা অক্ষরের সাথে ছিল বা ছিলাম থাকে, এটা মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের রুল অনুসারে করতে হবে, যেহেতু সাবজেক্ট নিজে কাজটা করতেছে, তাহলে সে বলতে মহিলা হলে সি দিও আর পুরুষ হলে হি দিও, তাহলে হি বা সি, তারপরে কি বি1। এখন ফ্লের বি1 তোমরা দেখো স্ক্রিনে দেখো, ফ্লের বি1 হচ্ছে প্লেট, এখানে প্লেট বসেছে, তারপরে ফুটবল বসেছে। বাংলা তো সাবজেক্ট উচ্চারণ হি বা সে ফুটবল খেলে, আর যেহেতু এটা ফার্স্ট টেন্স ইডি আছে বি2, এটা যেহেতু বি2, তোমরা তো সময় বাংলা লেখা থাকবে না, যখন স্ট্রাকচার বি2, তাহলে এটা কোন টেন্সের মধ্যে পড়ছো, মনে রাখবে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ছো, বি2 কোন টেন্সে, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, আর ফার্স্ট হলে ছিল যুক্ত করতে হবে। তখন যখন তোমার তো বাংলা লেখা থাকবে না, তখন তো ইংলিশে লেখা থাকবে, তখন তোমরা ওই যে ফ্লের সাথে খেলে ছিল যুক্ত করে দিবা, তাহলে ফুটবল খেলে ছিল অর্থ হয়ে গেল। এরপর দেখো সে মাঠে ফুটবল খেলবে, তাহলে এটা কার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে সে তার সম্পর্কে বলা হচ্ছে, সে সম্পর্কে বলা হচ্ছে, তাহলে সে নিজে কাজটা করবে, তাহলে এটা টেন্স।
এখানে প্রথমে হি বসবে, একটা বা দুটি অক্ষর, দেখো দুটি অক্ষর বে আছে, তাহলে এটা ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। বে বা বো থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স, রুল অনুসারে বসালাম হি, তারপর শব্দের শেল বা উল, তোমার ইচ্ছা মতো মন খুশি মতো যেটা ভালো লাগে এটা বসাইও। এরপরে কি বসাতে হবে, বি1, প্লের বি1 হচ্ছে প্লে ফুটবল অন দা ফিল্ড। বাকি অংশটা শেষে বসাতে পারো, আগে বসাতে পারো, মানে যে বাকি অংশটা অন দা ফিল্ড, এটা ইচ্ছে হলে তুমি আগে দিতে পারবা, এটা ইচ্ছে হলে পরে দিতে পারবা, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই, এটা আরেকটা ক্লাস নিব। হি শেল প্লে ফুটবল অর্থ কি, সে মাঠে ফুটবল খেল, আর শেলের উচ্চারণ কি হবে, বে বা বো অর্থ হয়ে যাবে, সে মাঠে ফুটবল খেলবে। তাহলে এইটার অর্থ শুধুমাত্র এটা শেল প্লে অর্থ কি হবে রে, টেন্সের উচ্চারণ, তাহলে খেলবে অর্থ হবে খেল, আর ইয়ার অর্থ হবে বে বা হবে বো, তোমরা যেটা মানে অর্থ অনুসারে মানে সাবজেক্ট অনুসারে যেটা লাগে, খেল বো হবে না বে হবে, এটা অটোমেটিক ভাবে তোমরা যখন করতে যাবে ট্রান্সলেট করতে যাবে মিলে যাবে। এখন দেখো প্যাসিভ, দেখো মাঠে ফুটবল খেলা হয়, এখন দেখো তার সম্পর্কে, যে ফুটবল খেলে তার সম্পর্কে বলে নাই, বলছে ফুটবল মাঠে ফুটবল খেলা হয়, এবং কার সম্পর্কে বলা হচ্ছে, খেলা সম্পর্কে বলা হচ্ছে। খেলা যেহেতু সাবজেক্ট, এখন ফুটবল মাঠে ফুটবল খেলা সম্পর্কে বলা হচ্ছে, এখানে ফুটবলটা তোমার হচ্ছে সাবজেক্ট, যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। কিন্তু তোমরা এখানে দেখো যে ফুটবলটা সাবজেক্ট হিসাবে বসেছে, কিন্তু ফুটবলটা নিজে নিজে খেলতে পারবে না, তাহলে সাবজেক্টের কোনো যখন তোমার সাবজেক্টের জায়গায় কে বসবে, কিন্তু যখন সে কাজটা করে না, কাজটা অন্য কেউ করে, তখন এটা প্যাসিভ হবে। আমি তোমাদেরকে বলতে বলতে তো তোমার এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, আর ভিডিওটা লম্বা হচ্ছে, যে একটু সময় দিতে হবে, তুমি ইংলিশ শিখতে যাবে খুব তাড়াতাড়ি ইংলিশ শিখে যাবে তা তো ন, একটু টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, না বুঝলে বারবার ভিডিওটা প্লে করে দেখতে হবে। তাহলে দেখো ফুটবল প্রথম সাবজেক্ট বসে, যেহেতু এটা প্যাসিভ, তাহলে প্যাসিভের রুল অনুসারে করতে হবে। তাহলে ফুটবল, তারপরে কে, এম ইজ আর, এই তিনটা থেকে একটা বসাতে হবে। ফুটবল সিঙ্গুলার বাই, তাহলে সিঙ্গুলার বসাতে হবে। ফুটবলের সাথে কি বসাচ্ছে, ইজ, ফুটবল ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার বার, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল বার। ফুটবলটা সিঙ্গুলার, এখানে এটা সিঙ্গুলার বার বসেছে, তারপরে বারফের কোন ফর্ম, বি3, বারফের বি3 বসেছে, তারপর অবজেক্টটা মানে বা কমপ্লিমেন্টটা বসবে। তাহলে অর্থটা কি হচ্ছে, মাঠ, অর্থটাকে ফুটবল মাঠে খেলা হয়, ফুটবল মাঠে খেলা হয়, অর্থটা এরকম হবে, বুঝছো? যেরকম থাকুক না, ফ্লেট থাকুক, যেটা থাকুক, অর্থ ওইভাবে মিলাইবে। তোমাদের বাংলা রুল যেভাবে আছে ওইভাবে মিলাইতে চেষ্টা করবা, যে দুটি অক্ষর নিয়ে আসবে, ফুটবল খেলা হয়, অটোমেটিক ভাবে ওইভাবে মিলাইতে চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে ফুটবল মাঠে খেলা হয়, এরপরে দেখো মাঠে ফুটবল খেলা হয়েছিল, তাহলে এটা ছিল আছে, আর দুটা অক্ষর, তাহলে ইনডিফিনিট। এবং এটা এবার কি এরপরে করবা, প্রথমে তোমরা প্রশ্ন করবে এটা কোন টেন্স, তাহলে তোমরা ধরতে পারলে ছিল আছে বিদায় এটা ফার্স্ট টেন্স। এবার কোন ক্যাটাগরি কোনটা, ইনডিফিনিট, কারণ দুটা অক্ষর বিদায় ইনডিফিনিট। আমরা যখন কন্টিনিউয়াস পারফেক্ট তখন গোলাই ফেলিও না, দুটো অক্ষর থাকলে ইনডিফিনিট দিবে, দুটো অক্ষর থাকলে ইনডিফিনিট দিবে। এরপর দেখো ছিল আছে এবং দুটি অক্ষর, তাহলে এটা কি, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। আর এবার এরপর নিচকে প্রশ্ন করবা এটা টেন্স না প্যাসিভ, যদি টেন্স হয় টেন্সের রুল দ্বারা করবা, প্যাসিভ হলে প্যাসিভের রুল দ্বারা করবা। দেখো এখানে ফুটবল সম্পর্কে বলা হচ্ছে, ব্যক্তি সম্পর্কে বলা হয় নাই, মানে তাহলে ফুটবল দেখো সাবজেক্ট হিসাবে বসেছে, যে সাবজেক্ট হিসাবে বসেছে সে কাজটা করে না বিদায় এটা তোমার প্যাসিভ। তাহলে প্যাসিভ প্রথমে প্যাসিভ রুল অনুসারে করব, প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে ওয়াজ ওয়ারটা প্লুরাল, ওয়াজটা সিঙ্গুলার। এই কারণে ফুটবলটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার ভার্ব, ওটা শিখাবো তোমাদেরকে, বা ওটা তোমরা আরেকটা ক্লাস নিব, কখন সিঙ্গুলার হবে আর কখন প্লুরাল হবে, এটা ভার্বের একটা ক্লাস নিব, ওটা হচ্ছে 0 নম্বর ক্লাস, যেটা আছে ওটা দেখে নিও। তাহলে ফুটবল, তারপরে কি ওয়াজ, এরপরে কি কোন ভার্বের বি3, প্লেট অন দা ফিল্ড। তাহলে অর্থ উচ্চারণ করো, ফুটবল মাঠে খেলা হয়েছিল, ঠিক আছে? এটা অর্থ এইভাবে মিলে দেয়, লাস্টে ছিল যোগ করে দেবেন, দুটা অক্ষর রাখি লাস্টে, হয়ে দুটো অক্ষর হয়েছিল ছিল, ঠিক আছে? এখন দেখো এটা খেয়াল করো, মাঠে ফুটবল খেলা হবে, মাঠে ফুটবল খেলা হবে, দেখো হবে প্লাস একটা অক্ষরের সাথে বে আছে, তাহলে এটা কি, আর যেহেতু ফুটবল যেহেতু কি তোমার প্যাসিভ, এই কারণে ফুটবল সাবজেক্ট হিসেবে বসেছে, সে কাজটা করে না, এটা প্যাসিভ। এখানে রুল স্ট্রাকচার এটা শেল বি বা উইল বি, তোমরা যে কোনো একটা ব্যবহার করবে, বাফের বি3, যে প্যাসিভের বি3 আর হচ্ছে অন দা ফিল্ড। তাহলে ফুটবল মাঠে খেলা, আর শেল বি পুরোটা অর্থ হবে বে, অর্থ বে। এখন তোমরা বলবে এখানে স্যার শেল বির অর্থ বে দিলাম, বো দিলাম, তারপরে
শেল উলের অর্থ বে বা বদলাম, এটা অটোমেটিক হয়ে যায়, এটা অর্থ ব্যবহার করতে হবে। হ্যাঁ, তোমাকে বি যখন বি আলাদা, যখন তুমি অন্য কোনো সেন্টেন্স বি আলাদা করতে যাও, শেল আলাদা করতে যাও, এটা অর্থ কিন্তু আলাদা হবে, আলাদা আলাদা হবে। কিন্তু টেন্সের মধ্যে, টেন্স আর প্যাসিভের মধ্যে মনে রাখবে নিয়ম এরকম হবে, এইভাবে অর্থ করতে হবে, এইভাবে অর্থ করে তোমাকে বুঝতে হবে। তো এক্সারসাইজ হলো ইনডিফিনিটের ফুল ক্লাস। আর তোমাদেরকে 2-3টা বাড়ি ক্লাস দিব, বাড়ি ক্লাসগুলো তোমরা নিজেরা করবা। তোমরা করে কমেন্টে লিখে দাও, এগুলা করে কমেন্টে দিয়ে দাও, আমি তাহলে এগুলা তোমাদেরকে দেখবো তোমরা কতটুকু তোমাদের ইমপ্রুভ হয়েছে বা কতটুকু তোমাদের সংশোধন, যদি ভুল হয় সংশোধন করে দেবো। তো তোমরা এটা কমেন্টে লিখে দিয়ে দিও।